প্রায় এক যুগ থেকে আমরা শুনে আসছি ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা 2 কোটির বেশি। তবে নতুন করে কয়েক বছর ধরে ফ্যাটি লিভার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এটিও শোনা যাচ্ছে বা বিভিন্ন গবেষণা বলছে এটির সংখ্যা প্রায় 4 কোটি ছাড়িয়েছে। তার মানে দুটি রোগেই বাংলাদেশের অন্তত 6 কোটি মানুষ বা গড় করলে 3-4 কোটি মানুষ আক্রান্ত। এটার ভয়াবহতা, চিকিৎসা, প্রতিরোধ পদ্ধতি সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ডায়াবেটিস ও ফ্যাটি লিভার। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ড্রোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মারুফা মুস্তারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একেবারে শুরুতে যদি স্যার আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিস ও ফ্যাটি লিভার এটি কি কোনো ক্ষেত্রে সমার্থক কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এখন টিভিকে, কারণ এটি বাংলাদেশের বর্তমান, আপনি যেরকম বলছিলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের পৃথিবীর যে কোনো দেশের তুলনায় ডায়াবেটিসের রোগীর সংখ্যা এবং এর ঊর্ধ্বমুখী প্রবণতা অনেক বেশি। একটা তথ্য এখানে বলি যে পৃথিবীতে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ডায়াবেটিসের রোগীর সংখ্যা, ঝুঁকি, জটিলতা এগুলো নিরূপণ করে প্রতি বছর। এখন তাদের হিসাব মতো বাংলাদেশ কিন্তু সংখ্যাগতভাবে 7ম শীর্ষ অবস্থানে রয়ে গেছে। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। কিন্তু কিছুদিন আগে গত 2021 থেকে এই ফ্যাটি লিভার ডিজিজ আগে লিভার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিল, কিন্তু ওনারাই বুঝতে পারলেন যে এটা আসলে একটা মেটাবলিক ডিজিজ, বিপাকীয় সংক্রান্ত সমস্যা। সেই জন্য ওনারাই সিদ্ধান্ত নিলেন যে এটা আসলে এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম ডিসিপ্লিনের আওতায় আসবে। সেই জন্য আমরা আজকে দুজন আলোচনাতে এসেছি। তাহলে এটি বলছি এই কারণে যে আসলে আপনি যেটা বললেন, প্রশ্নটা উত্তরটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে যে ওনারাই কিন্তু বললেন যে না, এটা আমাদের কাজ করার সুযোগ কমে, এখানে কাজ করতে হবে এই ডায়াবেটিসের ডাক্তারদেরকে। এটা মানে গত বছর থেকে এরকম একটা আপনাদের নাম সংযুক্তি বা কিছু 2023-এ যে গাইডলাইনটা প্রকাশিত হয় সেখানে প্রথমে ওনারা বলে যে এটা মেটাবলিক না, এখন কিন্তু ফ্যাটি লিভার ডিজিজকে বলা হচ্ছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস। মানে এটা ওই নামটার মধ্যে ঢুকে গেছে। আগে যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হতো সেটি কিন্তু নাই। না থাকার কারণে এটি কিন্তু ওই যে কারণে ডায়াবেটিস হচ্ছে একই কারণ কিন্তু এখানে জড়িত। একদম যদি পিছনের কারণ বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেমন বাংলাদেশে প্রায় 99% রোগী কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের, এবং টাইপ 2 ডায়াবেটিসের দুইটা অংশ থাকে ডায়াবেটিস হওয়ার পিছনে। একটা হলো ইনসুলিনের তৈরি কিছুটা কমে যায়, কিন্তু সেটি দিয়েও কিন্তু চলা যেত যদি ইনসুলিনের কাজ করার প্রতিবন্ধকতা না থাকতো, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকতো। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সই কিন্তু আলটিমেটলি ফ্যাটি লিভার পিছনে কাজ করছে। ফ্যাটি লিভারটা কীরকম, যেমন আমাদের দেহে যে টোটাল লিভারের যে কোষগুলো আছে হেপাটোসাইট বলে, তার যদি 5% কম চর্বি দ্বারা দখলকৃত থাকে তাহলে সেটি নর্মাল। যখন এই 5% থেকে 20% মধ্যে যায় তাহলে এটি কিন্তু ওই কোষটির কাজ করার সক্ষমতা হারাতে থাকে। এই জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং কারো দেখা গেলো 7-8% সমস্যা হতে পারে, কারো হয়তো 15-20%। এই জন্য 5 থেকে 20% বলা হচ্ছে। এখানে যে সমস্যাটা হয়, এই চর্বিটি প্রধানত ট্রাইগ্লিসারাইড, যেটা আমাদের সাথে আবার সম্পর্ক, কারণ এটা ভাত খাওয়ার সাথে খুব বেশি সম্পর্ক, এটা কিছু চর্বির সাথে সম্পর্ক আছে। এটি গিয়ে তখন জমা হতে থাকে, খালি জমা হতে থাকে না, ওর জমা হতে হতে ওই কোষটিকে এটি কিন্তু বাস্ট আউট করে ফেলে। তারপরে কি হয়, ওখানে একটা ইনফ্লামেটরি প্রদাহ তৈরি হয়। এখানে যে কোষগুলো আসে ওগুলা কিন্তু একটা সিরিজ অফ অ্যাকশন তৈরি করে। এইগুলা ফলাফলে এটার ফাইব্রোসিস, মানে কাজ করতে পারে, মানে এমন একটা টিস্যু হয়ে যায়। এবং শেষ পর্যন্ত যেটা হয় সেটা কিন্তু খুব আতঙ্কজনক। এই ফ্যাটি লিভারের কমপক্ষে 1% রোগী লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে যদি আমরা আগে থেকে না থামাতে পারি। এটি কিন্তু ক্যান্সারের ভয়াবহতা নতুন করে বলার কিছু নেই, যে কোনো ক্যান্সারই সবচেয়ে খারাপ, কিন্তু লিভার ক্যান্সারের ভয়াবহতা অন্য অধিকাংশ ক্যান্সারের চেয়ে মারাত্মক। আমি আসবো ডাক্তার মারুফা মুস্তারি, আপনার কাছে জানতে চাই যে আপনাদের কাছে যে রোগীরা সাধারণত ডায়াবেটিসের সমস্যা নিয়ে বেশি আসে, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে ফ্যাটি লিভার পাচ্ছেন, এই পরিসংখ্যানটা দৈনন্দিন চেম্বার প্র্যাকটিসে বা হাসপাতালে কেমন দেখেন? খুবই গুরুত্বপূর্ণ আসলে প্রশ্নটা। প্রতিটা ডায়াবেটিস রোগীরই দেখা যাচ্ছে ফ্যাটি লিভার ইদানিং। প্রতিটা খুবই এমনও দেখা গেছে, যেহেতু ফ্যাটি লিভার একটু ফ্যাটি মানুষদেরই বেশি হওয়ার কথা, এখন দেখা যাচ্ছে যাদের ওজন অত বেশি না তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে।
মানে এটা একটা আশ্চর্যজনক। তো বেসিক জিনিস যেটা সেটা অলরেডি আমাদের সেলিম ভাই বলে ফেলেছেন, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা গেছে যারা শুকনা পাতা তাদেরও ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, তাদেরও রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বাড়ছে, তাদেরও ফ্যাটি লিভারও হচ্ছে। সুতরাং এটা কারণটা আসলে কি, ফ্যাটি লিভার এত কেন বেড়ে যাচ্ছে? এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে খাদ্যাভ্যাস আর কায়িক পরিশ্রমের অভাব। সে একই কথা, ইনসুলিন রেজিস্ট্যান্স। যেহেতু সংখ্যার দিক থেকে বেশি, তার মানে ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভার থাকবে, এটা অনেকটা ধারণা করা যায়। কিন্তু এমন হচ্ছে কিনা যে ফ্যাটি লিভার আছে ডায়াবেটিস নেই, এমনও হতে পারে কিনা? জি, অধিকাংশ ক্ষেত্রে এখন যেহেতু বললাম যে লিভার বিশেষজ্ঞগণই বললেন যে এটা আসলে মেটাবলিক ডিজঅর্ডার, সুতরাং এন্ডোক্রাইনোলজির কাছে চলে যাবে। কিন্তু তাহলে একটা অংশ কিন্তু থাকছে যারা এখনও ডায়াবেটিসে আক্রান্ত নন। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে বলি যে লোকটির আজকে ফ্যাটি লিভার আছে, ব্লাড সুগার ভালো, সে কিন্তু আজকের পিকচার এটা, কালকে কিন্তু উনি ডায়াবেটিসের রোগী হবেন যদি এই ফ্যাটি লিভারকে কমাবার জন্য ব্যবস্থা না করি। যদিও বিভিন্ন স্তরের মানুষ শুনে, তবু আমি দু তিনটা সহজ কথা বলি। যে আমরা যখন খাবার খাই, যেমন 8টার সময় নাস্তা করলাম, তো সাধারণভাবে যেটা হবে, খাবারে একটু কোনো দিন হয়তো রুটি খেলাম, পরোটা খেলাম, খিচুড়ি খেলাম, ভাত খেলাম, একটু তো পার্থক্য হয়। গড়পড়তা হিসাব হলো পরবর্তী 2 ঘন্টা আমি যে খাবারটা খেয়েছি হজম হয়ে এখান থেকে রক্তে গ্লুকোজ সরবরাহ করবে। তার 2 থেকে 4 ঘন্টা এটি কিন্তু কিছুটা এখান থেকে কিছুটা লিভার থেকে আসবে। কিন্তু 4 ঘন্টার পরে পুরোটাই কিন্তু লিভার থেকে আসে। তো লিভারের সাথে কিন্তু তাহলে দেখেন সুগারের কিন্তু একটা উতরপুতর সম্পর্ক আছে। তো লিভারের ফাংশন খারাপ হয়েছে মানে ডায়াবেটিস দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা রোগ আমরা অনেক সময় দেখি যে ডায়াবেটিসের রোগী নন কিন্তু রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে, স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তো এর মধ্যে বড় একটা রোগী যাদের লিভারের ফাংশন খারাপ, তো লিভার কিন্তু সুগারের সাথে একদম নিয়ন্ত্রক অবস্থাতে রয়ে গেছে। সুতরাং লিভারের অবস্থা আজকে খারাপ মানে কালকে পরশু ডায়াবেটিসের আমরা ডিক্লারেশন বাকি আছে, এমন একটা অবস্থার মধ্যে রয়ে গেছে। আরেকটা হলো যে যাদের আপনার আগে যে আলোচনাতে ছিল যে ডায়াবেটিস হলে ফ্যাটি লিভারের টেস্ট করতে হবে কিনা, এটা কিন্তু লেভেল আছে যে আমরা স্ক্রিনিং টেস্ট করতে পারি এবং স্ক্রিনিং টেস্ট নন ডায়াবেটিসেও করতে পারি। যেহেতু আমাদের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের একটা আগের গবেষণা ছিল যেখানে 33% বেশি মানুষের ফ্যাটি লিভার ছিল। তাহলে এটাকে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশের 3 জনের 1 জন, তাহলে প্রাপ্তবয়স্কের মধ্যে কিন্তু 3 জনের 1 জন আমাদের দেখে নেওয়াটা জরুরি। আবার ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমপক্ষে 5 জনের 2 জন, 1 জন বা 1.5 জন হবে। তাহলে দুটাই হিসাব করলে সকলকে কিন্তু একবার টেস্ট করে নিয়ে আমরা কিন্তু আস্থাশীল হতে পারি যে ওনার অবস্থাটা এরকম। আর টেস্ট করা হয়নি মানে আমাদের কিন্তু সন্দেহ থেকেই যাবে যে ওনার অবস্থাটা কি জানা হলো না। আর এখানে প্রাথমিক টেস্টগুলো করি মানে পরেগুলো কিন্তু একটু ভালো সেন্টার দরকার এবং একটু ব্যয়বহুল। ওই জন্য চট করে আমরা দামি টেস্টগুলোতে যাই না। ধন্যবাদ ডাক্তার মারুফা মুস্তারি। যে দুটি রোগের ক্ষেত্রেই আমরা যদি ট্রিটমেন্টের কথা বলি, তাহলে যদি ডায়াবেটিস ফ্যাটি লিভার একই সঙ্গে থাকে, ট্রিটমেন্ট কি একই রকম কিনা? না, অবশ্যই একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কত দূর? হ্যাঁ, আসলে এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই ফ্যাটি লিভার নিয়ে আসলে রোগীরাও কিন্তু আতঙ্কিত থাকে। তারা ডায়াবেটিস নিয়ে যত না বেশি আতঙ্কে থাকেন, লিভার নিয়ে বেশি হ্যাঁ আতঙ্কিত। সুতরাং ট্রিটমেন্ট কিন্তু আমরা বলে থাকি আপনার ডায়াবেটিস কন্ট্রোল নাই, আপনার লিভার কিন্তু ভালো থাকবে না। আচ্ছা, কারণ আপনার সুগার বেশি, সুগারটা জমতেছে চর্বি হিসাবে লিভারে। সুতরাং মেইন এখানে কালপ্রিট হচ্ছে ডায়াবেটিস। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে অবশ্যই। আর যাদের ডায়াবেটিস যেমন সব অঙ্গকে এফেক্ট করছে, ফ্যাটি লিভার তো অনেক ক্ষেত্রে সেটা করছে না। জি জি জি, কিন্তু এখানে সুগারটা, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মেইন ফ্যাক্ট, যার কারণে সুগারটা মানে ফ্যাটটা জমতেছে এখানে। সুতরাং রোগীদেরকে এটাই বলি, আপনারা এদিক সেদিক ঘুরে লাভ নাই, আপনাকে আগে ডায়াবেটিসটাই কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল না করলে ফ্যাটি লিভার ভালো হবে না। এমনও দেখা গেছে যাদের ওয়েট বেশি, ওয়েট রিডাকশন এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওয়েট রিডাকশন, ডায়াবেটিস কন্ট্রোল এটা করলে ফ্যাটি লিভার গ্রেড যেখানে 3-4 থাকে সেটা 1-এ চলে আসছে, এমনও দেখা গেছে। সুতরাং এখানে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করা, তারপর এক্সারসাইজ করা, ওয়েট মেইনটেইন প্লাস ওয়েট রিডাকশন যাদের দরকার সেটা করা, আর ডায়াবেটিস কন্ট্রোল করা। এখানে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ওষুধের হয়তো কিছুটা ভূমিকা আছে। কিছু কিছু ওষুধ ফ্যাটি লিভারের জন্য খুবই ভালো। আমরা যখন ফ্যাটি লিভার থাকে তখন ওই ধরনের ওষুধগুলোই আমরা চুজ করে থাকি। এটি তো সাধারণভাবে বোঝাই যায় যার শুধু ডায়াবেটিস আছে
আর যার শুধু ফ্যাটি লিভার আছে আর যার দুটোই আছে, লোডটা কত বেশি যার দুটো একসাথে আছে? হ্যাঁ, অনেক বেশি। কারণ এই যাদের ডায়াবেটিস আছে, মনে করেন ডায়াবেটিসের কন্ট্রোল ভালো নয় কিন্তু ফ্যাটি লিভার নেই, তাহলে এই কন্ট্রোল ভালো না হয়েও ভিতরের অবস্থাটা অতটা খারাপ হয়নি, কিন্তু খারাপ হয়নি। আর যার ফ্যাটি লিভার আছে এমন হতে পারে দুটো একসাথে আমরা ডায়াগনোসিস করলাম, অথবা ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছিলেন, শুরুতে হয়তো ফ্যাটি লিভার ছিল না, এখন এসে ফ্যাটি লিভার দেখা গেল, তাহলে উন্নতি হয়নি। আমি একটু আবার গোড়ার দিকে বলি যে কারণ ডায়াবেটিস হয়েছে একই কারণে ফ্যাটি লিভার হয়েছে, তাহলে টার্গেট কিন্তু অনেকটা কাছাকাছি। তাহলে শুধু ডায়াবেটিস ফ্যাটি লিভার নয়, এরকম নন কমিউনিকেবল অসংক্রামক রোগগুলোর কিন্তু প্রধান কারণ হলো জীবনযাপন সংক্রান্ত ঝুঁকি, আর প্রধান উন্নতি করতে গেলে জীবনযাপন উন্নতিকরণই কিন্তু প্রথম কাজ। মারুফা যেটা বললেন একটু আগে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই একই গলিতে 2-3টা পাখি মারা বলে সেরকম কিন্তু করি আসলে, তাতে একদিক দিয়ে লাভ হলো, আবার ব্যর্থ হলে কিন্তু টোটালটাই গেল। লাভটা কীরকম? তাহলে খাবারগুলো এমন করা হবে রক্তের গ্লুকোজও টার্গেটে রাখবে, কোলেস্টেরলও টার্গেটে রাখবে, ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে থাকবে। আর ওই এক্সারসাইজ এবং ওজনের কথা বলি, এক্সারসাইজের ক্ষেত্রে শুধু ডায়াবেটিসের জন্য হলে হাঁটলেই হলো, গড়ে সপ্তাহে 4 দিন বা 5 দিন 30 মিনিটের মতো হাঁটলে চলবে। কিন্তু যখন ওজন কমাতে হবে এটি কিন্তু হবে না, তাহলে যত বেশি ওজন কমাতে হবে সেটা তত বাড়াতে হবে। কিন্তু ফ্যাটি লিভারের জন্য কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে যদি শুধুমাত্র 5% এখন যে পরিমাণ ওজন আছে 5% ওজন কমাতে পারি, ওজন কমাতে পারি, তাহলে ফ্যাটি লিভারের ঝুঁকি কমে গেল। কিন্তু যাদের ফ্যাটি লিভার আগে থেকে হয়ে রয়েছে সেটি কিন্তু খুব বেশি লাভ হবে না, তাহলে সেক্ষেত্রে 10% পর্যন্ত পৌঁছতে হবে ওজন কমানো। 100 কেজি থেকে তাহলে 90-এর নিচে নামতে হবে। কিন্তু যাদের এই ফাইব্রোসিস হয়ে গেছে ইতিমধ্যে, তাদেরও যদি 15% মানে 100 কেজি থেকে 85-এর নিচে নামাতে পারি, তাহলে কিন্তু ওই ফাইব্রোসিসও নর্মালে নিয়ে আসা যায়। এটা কিন্তু বিশাল আশাবন্ধক একটি ঘটনা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এদের বেশিরভাগই ব্যর্থ হচ্ছে। আরেকটি আমরা খুব ভয় পাই, রোগীরা কিন্তু এটি করে, সেটা হলো মনে করেন 100 কেজি ওজন ছিল, উনি যেভাবে চিকিৎসা করে আগে 90 কেজিতে নামালেন, 1-2 মাস 3 মাস পরে 101 কেজি নিয়ে আবার আসলেন। এখানে যে ঘটনা ঘটে, প্রথমবার যে লাভটা হয়েছিল 10 কেজি কমে, পরের বার বাড়ছে কিন্তু 10 না 20 কেজি, আগের 10 কেজি কমেছে, ছেলেকে ছাড়িয়ে গিয়ে আরও 10 কেজি বেড়েছে। তাহলে এই যে ক্ষতিটা হলো, এটা কিন্তু যদি নাও কমতো, আগে 100 কেজি ছিল, 100 কেজি থাকলেও যা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি হলো, এবং এটা কমন পিকচার বাংলাদেশে। হ্যাঁ, মানে এই যে 10% 10 কেজি কমিয়ে 20 কেজি বেড়ে গেল, এটার পেছনের কারণগুলো যদি কারণটা হলো যে লাইফস্টাইল মডিফিকেশন এগুলা কিন্তু বুঝে শুনে সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে করতে হবে। যেমন আজকে আমি একটা রোগী আসলো, আমি ওনাকে বললাম যে আপনার এই অবস্থা, এই করতে হবে, উনি ঝাঁপিয়ে পড়লেন। এই ঝাঁপটা কিন্তু 2-3 সপ্তাহ টিকবে, কিন্তু আমি এই জন্য বারবার বলি কি, আপনি আগে বুঝেন, শুরু করেন, 1টা-2টা করে শুরু করবেন, নিশ্চিত হন যে এটা ঠিক আছে আর চেঞ্জ হবে না, পরেরটাতে যান, পরেরটা আবার গুছিয়ে নিয়েছেন, তৃতীয়টাতে যান, গুছিয়ে নিয়েছেন, চতুর্থটাতে যান। না, রুগী তো সবগুলো বুঝে ফেলছে, সবগুলো শুরু করে দিল আজকে, কিন্তু ওনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, চাকরি জীবন সব মিলে কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশ কিন্তু হেলদি নয়, সকলের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। যেটা আনুষ্ঠানিক খাবার থেকে শুরু করে আমরা আরামায়ের যেদিন করি, ছুটি সেদিন করি, কোনোটাতেই ধারাবাহিকতা নাই, কারণ পরিবেশ কিন্তু ওকে সাহায্য করছে না, ওকে কিন্তু ওই পরিবেশের বিপক্ষে গিয়ে কাজটি করতে হচ্ছে। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে টোটাল পরিবেশকে কিন্তু এর পক্ষে নিয়ে আসতে হবে, না হলে আবারও সেই 10 কেজি কমে 20 কেজি বেড়ে যাবে। আমি আপনার প্রসঙ্গ ধরে ডাক্তার মারুফা মুস্তারি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আছে না যে যখন কেউ পরামর্শ দিচ্ছেন তখন শুধু ওজনের কথাটাই হয়তো বলছেন, ডায়াবেটিসের ওষুধের কথাও না করছেন, বা চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন, আমাদের খুব দায়িত্বশীল মানুষেরা করছেন এরকম, কিন্তু ওজন নিয়ন্ত্রণের আসলে ভুল পদ্ধতিটাই বা কি আর সঠিক পদ্ধতিটাই কি, সেটি যদি একটু পরিষ্কার করেন। জি, খুব ইম্পর্টেন্ট। যখন ওজন নিয়ন্ত্রণের কথা বলি, সবসময় লোকজন শর্টকাটটাই চাই। শর্টকাটে কিভাবে, প্রশ্নটা এইভাবেই করে, কি খেয়ে ওজন কমাবে। আচ্ছা, কি খেয়ে ওজন কমাবে? হ্যাঁ, আসলে আমরা তখন বলি কি খেয়ে না, কি না খেয়ে কমাবেন সেটা বলেন। আচ্ছা, তো অনেকে শর্টকাট করতে গিয়ে কিছু নন সায়েন্টিফিক কিছু পদ্ধতি অবলম্বন করে। হ্যাঁ, শুধু খাই কিনা, আর অনেকে এখন দেখেন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে বা কিটো ডায়েট করছে, খুবই শর্টকাট, অল্প সময় তাদের ওজন কমাতে হবে, যেটা সেলিম ভাই বলছেন, এটা উনি দীর্ঘদিন এটা কিন্তু মেনটেন করতে পারে না, আলটিমেটলি এটা মেনটেন করতে পারে না, দ্বিগুণ হারে তার ওয়েটটা গেইন হয়। সুতরাং আমরা বলি আপনি ব্যালেন্স ডায়েট, যে
যে স্বাস্থ্যসম্মত যে খাবারটা আপনারা ছোটোবেলায় বইয়ে পড়েছেন, এত পার্সেন্ট প্রোটিন, এত পার্সেন্ট কার্বোহাইড্রেট, এত পার্সেন্ট ফ্যাট, সেটাই মেনটেন করেন। আপনার যে রিকোয়ারমেন্ট সেটা থেকে একটু কার্টেল করতে হবে, স্লোলি আপনি এটা কমাবেন, স্লোলি করলে এটা মেনটেন করতে পারবেন। সেটা আমরা এভাবে বোঝানোর চেষ্টা করি। আরেকটি ব্যাপার যে সহায়ক পরিবেশটা আসলে তৈরি করতে হবে, তাকে নিজেই তৈরি করতে হবে নিজের প্রয়োজনে। তো এখন অন্যদেরকে তো অবশ্যই এটা হেল্প করতে হবে। এখন আসলে এটা সম্পর্কে অ্যাওয়ারনেসটাই বাড়াতে হবে, যেমন এই প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ লোকজন যদি অ্যাওয়ার হয় আর কি। তো এখানে আপনাদের ভূমিকা, মিডিয়ার জগতের ভূমিকা এখন আমরা ভূমিকার মধ্যে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার শাহজাদা সেলিম, ওজন নিয়ন্ত্রণের আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। ওজন নিয়ন্ত্রণে যখন একজন চিকিৎসক চেষ্টা করছেন তখন হয়তো একটা আইডিয়াল পদ্ধতি মানছেন, কিন্তু যার ওষুধ লিখবার ক্ষমতা নেই তারা তো আসলে এটি সরঞ্জাম, যন্ত্র বা এমন কিছু বা ডিব্বা বা অনেক ধরনের অনুষঙ্গ আছে যেটি হয়তো তার ব্যবসারও কারণ হতে পারে আর কি। মানে এই কারণগুলোতে কি আসলে মানে ওই দিকে মানুষ বেশি ঝুঁকছে? মানুষ তো ভুল করছে, কিন্তু এখানে মানে বাণিজ্যিক অনুষঙ্গ কতটা আসলে ওজন কমানোর দিকে? এটা কিন্তু খুব মানে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে। দুই গ্রুপ, এক গ্রুপ বাণিজ্য করছে, আরেক গ্রুপ তার শিকার হচ্ছে। শিকার হওয়ার কারণ হলো এখানে বাণিজ্য করার কিন্তু সহজ রাস্তা আছে। আমিও একটু বললাম, মারুফা কিন্তু ভালো করে বোঝাবার চেষ্টা করেছেন যে ধৈর্য কম কিন্তু আমাদের। আমি টার্গেটে পৌঁছতে চাই, টার্গেটটা কি? আমার 100 কেজি ওজন, আমার 70 কেজি হওয়া উচিত। এটা কিন্তু হিসাব করে দেখানো হয়েছে, কাগজে লেখা হয়ে গেছে। এখন এই 70 কেজিতে পৌঁছতে গেলে এই আমরা যে পথগুলো বলছি, বৈজ্ঞানিক পথগুলো কিন্তু এখানে একটা যুদ্ধের মতো, এবং এই যুদ্ধের মানসিকতা একটা ব্যাপার, এবং এই যুদ্ধ টিকে থাকা একটা ব্যাপার। মানসিকতার ব্যাপার বলছি এই কারণে, একটু আগে যেটি বললাম যে এটি কিন্তু লাগাতার প্রাত্যহিক ব্যাপারে দাঁড়াবে। আমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ করে ফল পাবো তা কিন্তু নেই। আবার যে কারণে বেড়েছিল ওই কারণটা বর্তমান, সুতরাং আমাকে 2টা কাজ একসাথে করতে হচ্ছে। আমাকে টার্গেটের দিকে যেতে হচ্ছে, কারণটাকে থামাতে হচ্ছে। কিন্তু কেউ কেউ টার্গেটের দিকে যাওয়ার কাজ করছে, কারণটাকে থামাচ্ছে না। কিন্তু মূল ভুলটা হয় এই বাড়লো কেন? তাহলে আমি যে পরিমাণ খাচ্ছি, যেমন ধরুন যদি 1200 কিলো ক্যালোরি খাই, 1200 কিলো ক্যালোরি খরচ করি, তাহলে তো ওজন বাড়বেও না, কমবেও না। তাহলে যাদের বাড়ছে তারা হয়তো 1200 কিলো ক্যালোরি খাচ্ছেন ডেইলি, আর খরচ করছেন হয়তো 1120, 1130। প্রতিদিন 50, 60, 70 ক্যালোরি করে জমা হচ্ছে। দিনের পর দিন জমা হতে 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 বছর শেষে 2-3 বছরে গিয়ে ওজন হয়তো 15 কেজি, 10 কেজি বেড়ে গেল। তাহলে এখন যারা কমাতে যাচ্ছে, উনি খালি ভাবছে যে খাওয়াটা কমেলে, যেমন মারুফা যেটা বলে, উনি খাওয়া কমানো বাড়ো না, মানে খাওয়াটাই টার্গেট। খাওয়াটা কিন্তু টার্গেট নয়, 2টা কাউন্টার নিয়ে আমাকে একসাথে যোগ করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আমি যে পরিমাণ খেতাম যদি সেই পরিমাণই খাই, কিন্তু যে পরিমাণ খরচ করতাম ক্যালোরি, খরচ বাড়িয়ে দিলেও কিন্তু হবে। কিন্তু ওটা কিন্তু কারো মাথায় নেয় শুধু। কিন্তু স্যার আমি কোথাও দেখেছি, আমার স্পেসিফিক স্পষ্ট মনে পড়ছে না, যে পৃথিবীতে কি এরকম কিছু বের হয়েছে যে ঠিক আছে ওজন কমানোর কোনো ট্যাবলেট বা কিছু খেলে কমবে, এরকম কোনো বিষয় আছে কিনা পৃথিবীতে? আসছি সেটাই। তাহলে এখন যেটা হচ্ছে যে মানুষকে, যেটা আপনার আগের প্রশ্ন থেকে শেষ করে এটাতে আসছে, মানুষ যখন এটাতে আসে যে ও ডাক্তার সেলিম যেটা বললো, এ তো আমার জীবন শেষ, এত কিছু করতে হবে, আমার এই পোলাও বিরিয়ানি খাওয়া, মোগলাই পরোটা খাওয়া, এরকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে উনি আঘাত করলেন। আমি না, আরেকদিন বলতেছে যে আমার কাছে আসুন, আপনার 30 কেজি 3 মাসের প্যাকেজ, 3 লক্ষ টাকা দিবেন, 3 মাস পরে আপনি 70 কেজিতে পৌঁছে যাবেন। এবং রাস্তার পাশে এরকম টেলিভিশনে বলছেন, ফেসবুক, আরও বিভিন্ন জায়গায় কিন্তু আছে। এবং ওরা 2-1 কিন্তু বলছেও যে আমি কিন্তু এটা করছি, দেখো তুমি নিজের চোখেই দেখতেছো আমাকে। এটা কিন্তু ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে যে সুস্বাস্থ্যর ভাবনাটা এখান থেকে দূর হয়ে গেছে। আপনি একটু আগে যেটা বললেন যে আমার তো ওজনটা আমার সমস্যা না, আমার হলো একটা অস্বাস্থ্যকর আমি পরিবেশের মধ্যে ঢুকে গেছি। তাহলে আমার ক্রমশ সুস্বাস্থ্যের দিকে পৌঁছতে হবে, এটিকে বজায় রাখতে হবে। আমি এখন যা বয়স, আমি আর 30 বছর 40 বছর ভালো বাঁচতে চাই। যার বয়স 20 বছর, সে 80-90 বছর পর্যন্ত মোটামুটি ভালো স্বাস্থ্য নিয়ে ওইখানে পৌঁছতে চান। তো এইখানে না পৌঁছে আমি খালি ওজন কমালাম, মৃত্যু রেখে আনলাম। একটা বড় গবেষণায় দেখা গেছে যে ল্যান্সেটে পাবলিশ হয়েছে যে যারা এরকম করতেছে, এই ডায়েট এগুলো ভিত্তিক, কিন্তু বৈজ্ঞানিক বাকি দিকগুলোকে অ্যাড্রেস করছে না, তাদের কিন্তু শুধু মৃত্যুর হারই বেড়ে যাচ্ছে প্রায় 33.4%।
মৃত্যুর এবং হার। ক্যান্সার 32%, হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 54% বেড়ে যাচ্ছে। তাহলে মূল কাজ তো কি, আমার সুস্বাস্থ্য, আয়ু বাড়ানো। এটাকে করার জন্য এটা যারা বুঝতে না পারছে সে কিন্তু ওই চট করে ওইসব বিজ্ঞাপনে ঢুকে যাচ্ছে এবং থেকে দেখছে যে আমাকে এত মোটা ছিল এখন কমে গেছে, কিন্তু ওদের 2 মাস পরেই ও 3 লক্ষ টাকা খরচ করে কমাইছে, 2 মাস পরে আর 3 লক্ষ টাকা খরচ করবে এই যে ধস নেমেছে তার শরীরের এটাকে ঠিক করতে, তারপরে কিন্তু আয়ু কিন্তু কমেই গেল। তাহলে এইটার আরেকটা ইস্যু যেটা বলেছেন যে এই কাজটা কি করবে, এটা কিন্তু বিএমডিসি দায়িত্ব নিতে পারেন। যে বিএমডিসির মধ্যে যে নিয়মগুলোর মধ্যে তারা যে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ করে সেটা হলো যে প্রেসক্রাইবারের রেজিস্ট্রেশন দেওয়া, সেটা তদারকি করা। এটা স্যার পারে, মানে খাতা কলমে পারে, কিন্তু কেন পারে না? আমরা কয়েকদিন আগেই বাংলাদেশে একটা এক্সপো হলো আর কি বন্ধাত্বের, সেটি নিয়ে আমরা কাজ করেছি। সেখানে তো বিএমডিসির প্রেসিডেন্ট আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে আমাদের কোনো জনবল নেই, আমরা ওই জায়গাটা ভিজিট করতে পারছি না, আপনারা রিপোর্ট করলে ওইটার ভিত্তিতে অ্যাকশন নেব। সেটা নিয়েছে, তার মানে উনি সেকেন্ডারি অ্যাকশন নিচ্ছেন। ইনিশিয়ালি প্রথমেই একটা কাজ করবেন, এটি পারছেন না আর কি। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো। ডাক্তার মারুফা মোস্তারি, চিকিৎসক, সাংবাদিক বা যারাই বলি না কেন, নিয়ম করে 20 মিনিট 25 মিনিট হাঁটা এটি আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু আমরা যে ঘরোয়া পদ্ধতিতে যাই বা কোনো একটা মেশিনে হাঁটছি আমরা, মানে সেটিও স্বাস্থ্যসম্মত কিনা, নাকি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই? না, আসলে পরিশ্রম করার জন্য কেউ যদি ট্রেডমিল ইউজ করে বাসায় সেটাও কোনো সমস্যা নাই। অবশ্যই তাকে হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে, সেটা সবার জন্যই। এমন না যে আমরা আসলে অ্যাডভাইস কখন দিই বা রোগীরা কখন এটা মানতে চায়, যখন একটা রোগ হয়ে যায় তারপরে। কিন্তু একটা স্বাভাবিক জীবন যাপন করার জন্য কিন্তু সবাইকে আসলে এক্সারসাইজ করতে হবে। সেটা আপনি বাইরে করতে পারেন, বাইরে করতে না পারলে বাসায় যদি সেরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, অথবা কেউ ট্রেডমিল যদি ইউজ করতে চায় সেটাও করতে পারে। পরিবেশ দূষণ নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, তো যেমন পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা কিছুদিন আগে আমাদেরই একটা প্রোগ্রামে বলছিলেন যে কখন তিনি বাইরে হাঁটবেন, রাত থেকে সকাল 7টা পর্যন্ত দূষণের মাত্রা বাংলাদেশে সব থেকে বেশি থাকে। তারা বলছেন হাঁটলেও সেটি যেন 7টার পরে হয়, মানে পরিস্থিতি চারিদিক থেকে দারুণই। আমি একজন মানুষ হাঁটবেন, ডায়াবেটিসের রোগী হাঁটবে, আপনি যদি নাও বলেন, মানে আমি যদি নাও বলি, উনি কিন্তু হাঁটবেন, সকালে হাঁটেন, তাই না? এবং এটা কারণ হলো একজন চাকরি করে জীবন বাঁচানোর তাগিদে হাঁটবেন না, কিন্তু দেখেন একজন অফিস টাইম হলো 9টা থেকে, তো উনি 6টায় উঠলেন, 1 ঘন্টা হাঁটতে পারছেন। অফিস টাইম কারো কারো ব্যবসা, কারো কারো এরকম যে অফিস টাইম ঠিক নাই, কোনোদিন 11টায় যাচ্ছে, 10টায় যাচ্ছে, তাহলে সকালটা উনি প্রতিদিনই ফ্রি পাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু অনেক দিন থেকে এখানেও বলেছি যে আপনাকে সকালে হাঁটা বর্জন করতে হবে, কারণ আমরা যে রোগীগুলোকে ডায়াবেটিসের জন্য হাঁটতে বলছি, এখন যখন ফ্যাটি লিভার যুগ হওয়ার কারণে ওজন কমানোটাকে আমরা কিন্তু পার্সেন্টেজ হিসেবে বলছি, কিন্তু তার আগেও ডায়াবেটিসের রোগী হাঁটবে 2টা কারণে। একটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালো রাখার জন্য এবং দীর্ঘদিন কার্ডিওভাস্কুলার মানে হৃদরোগের এইগুলো ঝুঁকি কমাবার জন্য। তো দেখা গেছে যে ডায়াবেটিসের রোগী যে হরমোনের বাকি তারতম্যগুলোর মধ্যে একটা হলো যে ওই যে হরমোনগুলো ব্লাড সুগার বাড়ায়, তার মধ্যে গ্রোথ হরমোন আছে, গ্লুকাগন আছে, কর্টিসল আছে, এইগুলো সাধারণত ওই রাত 12টার পর থেকে লেভেল বাড়তে থাকে এবং এইগুলো কিন্তু একই সাথে ডায়াবেটিসের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, হৃদরোগের জন্য সহায়ক, মানে ঝুঁকিপূর্ণ। এবং এইগুলো যখন রক্তে বেশি থাকে তখন তারা শারীরিক পরিশ্রম বেশি করে, তার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আপনি দেখেন আশেপাশে আপনার আত্মীয় বহু পাবেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হচ্ছে ভোরবেলাতে, এবং ওই সময় যদি হাঁটতে থাকেন আরো দ্রুত হবে কিন্তু। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু কখন হাঁটবেন তাহলে প্রেসক্রিপশনে স্পষ্ট করে লিখে দিই, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, বিকালে রাতে, সকালে অবশ্যই নয়। আচ্ছা, এভাবেই লিখে দিচ্ছি কিন্তু। তাহলে এটা হলো একটা, ওনারা যেটা বলছেন এটা কিন্তু আই ওপেনিং। তাহলে আমরা যারা বাসায় থাকি তাহলে আমরা ভাবি যে পরিবেশ দূষণ, আমি যদি আজকে বাসা থেকে না বেরোই তাহলে তো পরিবেশ দূষণ থেকে রক্ষা পেলাম। আর আরেকটা মেসেজ হলো যে দিনে তো গাড়ি ঘোড়া অনেক বেশি, পরিবেশ দূষণ বেশি, তাহলে আমি দরকার হলে দিনে না বেরিয়ে রাতে বেরোই। দুটাই কিন্তু মিসকনসেপশন। ওনারা যেটা বলেছে সেটা কিন্তু ঠিক। তাইলে ওই পরিবেশ দূষণ যখন দিনের বেলা এলোমেলো থাকে, রাতের বেলায় স্থিত হয়, সেখানে আমি উপস্থিত হলাম, তাহলে আমি কিন্তু শিকার হলাম। আরেকটা হলো দেখেন খুব ইন্টারেস্টিং এটা, যে রাস্তায় দূষণ হচ্ছে, যে দূষণটাতে আমি আক্রান্ত হতে পারি। আমি যখন ঘরে থাকলাম, দেখা গেল যে রাস্তায় যে গাড়ি ঘোড়া চলছে, বাতাস খোলা থাকে, তো এটা কিন্তু আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে গিয়ে থেকে যাচ্ছে। যে ঘরগুলোতে এসি নেই সেগুলোতে কিন্তু আরো বেশি ঢুকছে, এবং এসি আবার এটাকে বের করে দিতে পারে। তাহলে যারা ঘরে সীমাবদ্ধ থাকছেন পরিবেশ দূষণের ভয়ে, উনি কিন্তু ওই মনে করেন আপনি শিয়ালের দৌড়ে পালায় গিয়ে বাঘের খাতায় ঢুকেছেন, তো এটা কিন্তু করা যাবে না আসলে।
এক্ষেত্রে গাছ লাগানোর পরামর্শ অনেকে দিচ্ছেন আর কি, পরিবেশবিদরা বলছেন সেটা ঘরে বা বারান্দায়, মানে সেই প্রবণতা খালি সৌন্দর্যের জন্য না, মানে এটি নানাভাবে তাকে সহযোগিতা করতে পারে। আমি ডাক্তার মারুফা মোস্তার একটু অন্য প্রসঙ্গে যাব, যে এই যে 2023 সাল থেকে আমরা শুনলাম যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে এন্ডোক্রিনোলজিস্টদেরকে এক ধরনের যুক্ত করা বা একটা এরকম একটা গাইডলাইন কিন্তু এসছে। তার মানে তো এই না যে যারা হেপাটোলজিস্ট তারা আসলে রোগী দেখা বাদ দিয়ে সবই আপনাদেরকে ট্রান্সফার করছে, এটা ব্যাপারটা এমনও না। কিন্তু গুণগত পার্থক্যের জায়গায়, মানে যদি ফ্যাটি লিভারের রোগী আপনাদের কাছে আসে, কোনো এক্সট্রা কোনো সুবিধা পাওয়ার ব্যাপার আছে? এক্সট্রা সুবিধা হচ্ছে, যেহেতু ফ্যাটি লিভারের সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ব্যাপার, আমরা হরমোনাল ইস্যুগুলো কিন্তু এখানে আসলে এক্সক্লুড করে দিই। জি, তার মধ্যে ডায়াবেটিস তো আছেই, আর হরমোনাল ইস্যু কিছু আছে যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যদিও এগুলো কিছুটা রেয়ার, যেমন কুশিং সিনড্রোম বা যে গ্রোথ হরমোন এক্সেস। তাছাড়া কিছু লাইফস্টাইল জনিত কারণ, এই রাত জেগে অনেকে কাজ করে, তো এখানে রাত যারা জাগে বা দেরিতে ঘুমায় তাদের আসলে যে হরমোনাল যে রিদমটা নষ্ট হয়ে যায়। রাতের বেলায় যেটা উনি বলেছেন, রাতের বেলায় যেটা হয় কি হরমোনগুলা কমে যায়, ভোর রাতের দিকে আবার বা আর্লি মর্নিং এটা বেড়ে যায়। তো যারা আসলে ঘুমায় না তাদের এই স্ট্রেস হরমোনটা কিন্তু বেশি থাকার কারণে তাদের ফ্যাটটা কিন্তু জমতেছে। তা সুতরাং এইসব ইস্যুগুলো আমরা দেখি, অ্যাড্রেস করি, এগুলাকে কাউন্সেলিং করি। ফ্যাটি লিভারের যে ইউজুয়াল কারণ যদি না থাকে, অন্য কোনো কারণ থাকে, সাথে যদি অন্য অটোইমিউন ডিজিজ বা ভাইরাসের কারণে হয়ে থাকে, অবশ্যই আমরা, বা অ্যাডভান্স যখন হয়ে থাকে তখন অবশ্যই আমরা হেপাটোলজিস্টের কাছে রেফার এখানে করে দিই। দুইটা কনসার্ন আছে। একটা হলো যে আপনি যেটা বলছেন প্রশ্নটা খুব ভালো, এই কারণে যে এনে কিন্তু বলছে যে লিভার ফ্যাটি হোক আর ফ্যাটি, আবার বলছে যে হরমোন বিশেষজ্ঞের কাছে কেন যাবে। কারণ হলো এইখানে ফ্যাটি লিভার হয়েছে এই কারণেই, কিন্তু এটা একটা বিপাকীয় সমস্যা যেটা এন্ডোক্রাইনোলজি ডিসিপ্লিনের অংশ। এখন এই একটা রোগ, বিশেষ করে যে বারবার যেটা বলছি যে জীবনযাপন সংক্রান্ত, মানে লাইফস্টাইল রোগগুলোর ম্যানেজমেন্ট কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ওষুধ কিন্তু পরে। এখন যখন যদি আমাদের কাছে না আসে, লাইফস্টাইল ম্যানেজমেন্টটা কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স যেমন কমাতে হবে, ওজনের টার্গেট করে কমাতে হবে, ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, খালি সুগার কমালে হবে না। কিন্তু মারুফা কিন্তু বলেছেন এখন কিন্তু খুব ভালো ভালো ওষুধ আছে যেগুলো সুনির্দিষ্টভাবে ফ্যাটের কন্ডিশনটা, ফ্যাটি লিভারের কন্ডিশনই ইমপ্রুভ করবে, কিন্তু ডায়াবেটিসের ওষুধ। তাহলে তৃতীয় হলো এই যে রিকমেন্ডেশন গাইডলাইন এসেছে, গাইডলাইন কিন্তু সুস্পষ্টভাবে একটা লেভেল দিয়েছে যে এই লেভেলে পৌঁছলে এই রোগীটাকে লিভার বিশেষজ্ঞের কাছে অথবা গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে রেফার করতে হবে। আচ্ছা, এটা হলো যখন স্টেজ 3 গ্রেড 3-তে গিয়ে পৌঁছবে, আমরা কিন্তু তার আগেই পাঠিয়ে দিই অনেক সময়। কারণ এই এখন যেটা হয়েছে, আমরা এই যেমন এই প্ল্যাটফর্মগুলো আমরাও ব্যবহার করি, যে একই কন্ডিশন যখন বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তার জড়িত হন, সবাই মিলে আলোচনা করলে কিন্তু ভালো হয়। যেমন পলিসিস্টিক ওভারি, ডায়াবেটিস তো পৃথিবীতে এমন কোনো মেডিকেল লাইনের ডিসিপ্লিন নাই যে ডায়াবেটিস তার সাথে যুক্ত নয়। তাহলে এখানেও কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, ডায়েট এক্সপার্ট এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও কিন্তু কম নয়। কারণ একটা জিনিস দেখেন যে একটা রোগ বা একটা রোগী এটা কোনো বিচ্ছিন্ন কিছু নয়। কিন্তু আমার হৃদরোগ আছে, হৃদরোগের পিছনেও কিন্তু ডায়াবেটিসের কারণ থাকতে পারে, হৃদরোগ হয়ে হার্ট ফেল হয়ে কিডনি ফেলার দিকে আবার ওই রোগী থাকতে পারে, একই সাথে এই রোগীটার ব্রেনের সমস্যা থাকতে পারে, এই রোগীটার করোনা হয়ে থাকতে পারে, ডেঙ্গু হয়ে থাকতে পারে। তাহলে একটা মানুষ মানে পুরা স্বাস্থ্যসেবা তার পিছনে যুক্ত হবে, কোনো ডিসিপ্লিন একা কিন্তু কেউ কিছু নাই। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানবো, ধরে নিলাম একজন রোগীর ডায়াবেটিস, ফ্যাটি লিভার আছে এবং এটি মোটামুটি মাত্রা খারাপের দিকেই, তাকে আপনারা মেডিকেশনে কতদূর থাকেন, লাইফস্টাইল মডিফিকেশনে কতদূর থাকেন, সেটি একটা রোগী ধরে এক্সাম্পল আমাদের দিতে পারেন? না, দুটোই আসলে মেনটেন করতে হবে। এখানে কেউ মেডিকেশন নেবে, লাইফস্টাইল মেনটেন করবে না, তার তো আসলে কোনো লাভই হবে না। হ্যাঁ, এখানে একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট লাগবে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে, ওষুধ লিখে দিলে তার হবে না, ওষুধ সে নিচ্ছে কিনা সেটাও মনিটর করতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে। আর রেগুলার ফলো আপে থাকাটা আসলে খুবই জরুরি। একটা ওষুধ লিখে দিলাম, সে 1 বছর পরে আসলো, তার ওয়েটও কমলো না, ডায়াবেটিসও কন্ট্রোল হলো না, এটা আসলে দায়বদ্ধতা সব দিক দিয়ে তার নিজের তো আছেই,
সুতরাং মনিটরিংটা এখানে ইম্পর্টেন্ট জিনিস। আর যে ওষুধের যে ব্যাপারটা, ফ্যাটি লিভারের নাম শুনলেই কিন্তু ভয় পেয়ে যায় যে আমি কি মেডিসিন খাবো, মেডিসিনের উপর ডায়াবেটিসের কথা ভুলে যায়। ইভেন হ্যাঁ, ডায়াবেটিসের কথা ভুলে যায়। তো আসলে মেডিসিনের চাইতেও এখানে লাইফস্টাইলের ভূমিকা অনেক বেশি। ডাক্তার শাহজাদ সেলিম, আমি যদি আপনারই দুজন রোগী, একটা ভালো রোগীর গল্প শুনতে চাই, একটি খারাপ রোগীর গল্প শুনতে চাই। ভালো রোগী কিভাবে তিনি নিয়ন্ত্রণে আসলেন খারাপ জায়গা থেকে, আবার একটা খারাপ রোগী বলছে যে উনি আসলে মানছেন না, ব্যর্থ হচ্ছে। আমরা ব্যর্থ রোগী বলি, খারাপ না বলে ব্যর্থ বলি। ব্যর্থ বলতে পারি, জি স্যার। একটা রোগীকে যখন চিকিৎসা দিচ্ছি, যে আমি বারবার যেটা বলছি, এটা কিন্তু জীবনযাপন সংক্রান্ত রোগ এগুলো। আমি সকলকেই বলি যে স্টেপ 1 পার না হয়ে স্টেপ 2 যেতে পারবেন না, স্টেপ 1, 2 পার না হয়ে স্টেপ 3-তে যেতে পারবেন না। তাহলে স্টেপ 1 হলো আপনার এই যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, এবং ওটা শুরু হবে টাইম মতো খাবেন, পরিমাণ পরে ভাববেন। স্টেপ 2 হলো সঠিক শারীরিক পরিশ্রম, সেটাও কিন্তু শিখিয়ে দিচ্ছি। এই দুটো ফুলফিল করলে স্টেপ 3 হলো ওষুধ। কিন্তু এটা এইভাবে বলি কারণ হলো, ওই মারুফ যেটা বললেন, রুগীরা যখন ওষুধের দিকে নজর দেয় এবং আমি ওষুধ শুরু করে দিলাম, উনি স্টেপ 1, 2 ভুলে যাবেনই। তাহলে যে ভালো রোগী, তাহলে আমি যখন বলে দিলাম যে আপনার রক্তের গ্লুকোজের টার্গেট হলো খালি পেটে 6, খাবার পরে 8, 3 মাসের গড় 6.5%-এর নিচে রাখতে চাই। কোলেস্টেরলের মাত্রায় আপনার বডি ওয়েট এখন 86 কেজি, 70 কেজিতে আসা দরকার। তো আমরা আগামী 3 মাসের মধ্যে অ্যাটলিস্ট 6 কেজি কমাতে চাই। তাহলে আমি কিন্তু আমার অনেক ভালো রোগী আছে, আমি খুব এই ক্ষেত্রে খুব গর্বও করি যে আমার বেশিরভাগ রোগী ভালো, কারণ ওরা বুঝে ফেলছে যে ভালো না হলে আমার সাথে সংসার চলবে না, সংসার চলবে না। এবং আমি অনেকে 2-1জনকে অনুরোধ করি, আপনাদের খারাপ রোগী বলেন যে ভাই অথবা আপা, আমার আর কষ্ট দিয়েন না, আপনি অন্য ডাক্তার বেছে নেন, আপনি আজকে ভিজিটও দিতে হবে না। কারণ হলো কোনোভাবে আগানো যাচ্ছে না। তখন সে আমাকে বোঝাবার চেষ্টা করে, আমার পরিবার এরকম, আমার চাকরি এরকম। তা বলে যে ওটা তো পরে, আপনি তো চাকরি করবেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকলে হাসপাতালে ভর্তি হলেও চাকরি করতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু খারাপগুলো ভালোর দিকে চলে আসে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমি যদি খালি একটা রুগী আসে, আপনি বললাম যে আপনার ডায়াবেটিসের ওষুধ এটা, আপনার খাদ্য ব্যবস্থাপনা তালিকা নম্বর এত, আপনি এতটুকু হাঁটবেন, এই ওষুধ আপনি চলে যান, তারপরে গিয়ে উনি কিন্তু আগের থেকে খারাপ অবস্থায় পৌঁছবেন। কিন্তু আমি যদি সময়টা ওভাবে দিই, যার জন্য যেটুকু সময় দরকার, এবং তার যে লাইফস্টাইল চেঞ্জগুলো একদম কেন ঘটনা ঘটেছে সেটাকেই চেঞ্জ করতে হবে। যেমন আমরা বারবারই বলতেছি যে উদন খালি খেয়ে পারে নাই। অনেক মনে করেন একজন এসে বললো যে, মনে করেন মেয়েকে নিয়ে আসে, মা খুব কাঁদো, সে খুব ধনী মানুষ, তার বাপের এত, ওর মেয়ের বাপের এত টাকা, মেয়ে খেতে পারে না, খালি মোটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কমন পিকচার বাংলাদেশে। এখন আমি কি করব? আমি বললো যে আপনি তো বললেন যে আপনার মেয়ে না খেয়ে মোটা হচ্ছে, তার কারণ হলো ও কিন্তু ওই খাবারের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু ওর যে 700 ক্যালোরি খাচ্ছে, 500 ক্যালোরি খরচ। একজনকে আমি বললাম, ভদ্র মহিলা, যে আপনার তো হাঁটতে হবে। কি বলেন, আমার পরিবারের 7 জন সদস্য, কোনো কাজের লোক নাই, সব কাজ আমি করি। তো আপনি আগের প্রশ্নের সাথে বলি, আমি বলে দেখেন, আপনি তো এটা বলে লাভ নাই, আপনার কতটুকু হাঁটা হয় সেটা দেখেন। তো আমি ওনার মোবাইলে অ্যাপসটা সেট করে দিলাম যে আপনি এই বয়সে 5200 স্টেপ 24 ঘন্টা হাঁটলে হবে। এক সপ্তাহ পরে এসে দেখে কি ওনার 700 স্টেপ হয়। উনি করে কি, ওই খাবার ঘর থেকে রান্নাঘর থেকে বাথরুম থেকে ডাইনিং, অনেক কাজ করছে, কিন্তু এই হাঁটা মনে এর মধ্যে সীমাবদ্ধ কাজ হচ্ছে না। কিন্তু উনি কিন্তু কষ্ট করছেন, এটা কিন্তু ইগনোর করার সুযোগ নাই। তাই আমি বললাম যে আপনি এগুলো করেতে ওজন বাড়ছে, তাহলে বিকল্পটা কি সেটা আমি বলে দিই, আপনি বোঝার চেষ্টা করেন যে ওই দিয়ে কিন্তু হচ্ছে না, ওই দিয়ে খারাপ হচ্ছে বরং। তাহলে এই যখন আমরা এটাকে বলি, অধিকাংশ, আমি আবারও গর্বের সাথে বলছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালো। অধিকাংশ রোগীর ডায়াবেটিসের নিয়ন্ত্রণের কথা বলি, ওজন নিয়ন্ত্রণ, ফ্যাটি লিভার, কেমন কাউন্সেলিং করছে, মানে সেটিও একটা ইম্পর্টেন্ট রোল। এটা আমি সবসময় বলি যে আমি ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গেলাম, ওরা আমাকে পাকড়াও করলো এই বিষয়ে যে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যতটুকু জানছি আপনার রোগীদের ওজন নিয়ন্ত্রণের অবস্থা ভালো। এক জুনিয়র ডাক্তার, সে তথ্যগুলো সে নিজে কালেক্ট করছে। তা আমাকে বললো যে আমার রোগীরা তো আমার কথা শোনে না। তো আমি বললাম যে আপনি শোনার কারণ হলো ইউ ক্যানট টাচ দ্য হার্টস অফ ইউর পেশেন্ট। তাহলে যখন আপনি হৃদয়ে মিল না হলে কিন্তু কাজ আগাবে না। কারণ এটা আমার কথা শুনে সে হাঁটতে সে অপছন্দ করতো, আমার কথা শুনে এমন খাবার বর্জন করবে যেটা সে খুবই পছন্দ করতো। এটা কি সোজা কথা? কত লেভেলে গভীরে না ঢুকে যদি কথা না বলি হবে না, তো হবে না। মানে এটা একটা টেকনিক আর কি, এটা হতেই হবে। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানতে চাই যে নারীরা, বিশেষ করে স্যার যেটি প্রসঙ্গ তুলেছেন,
যে বলা হচ্ছে 5000 স্টেপ উনি 700-র বেশি পার করতে পারছেন না। আবার তাদের ব্যাপারে পরিবারের এত কনসার্ন থাকে না, একেবারে যখন অসুস্থ হয় তখনই তাকে নিয়ে টানাটানি চলে। তাদের ব্যাপারে আসলে টিপস কি, তারা কিভাবে আসলে নিজেদেরকে এই জায়গা থেকে বের করতে পারবে? হ্যাঁ, আচ্ছা, খুবই আসলে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মহিলারা তো বলেই থাকে যে উনি যেটা বলেছেন যে আমরা প্রচুর কাজ করি, এই প্রচুর কাজটা আসলে শুধু হ্যান্ড মুভমেন্টের মধ্যেই, সেই রান্নাঘরের কাজ। তখন আমি ওনাদেরকে এই উপদেশটা দিই যে আপনি ওই কাজটা বাদ দিয়ে বের হন, হাঁটেন, আপনাকে কায়িক পরিশ্রমটা করতে হবে। আপনি রান্না বান্না দরকার হলে করবেন না, এই দায়িত্বটা অন্যদেরকে দেন। এই কাজ করে তার কিন্তু আসলে লাভ হচ্ছে না, আসলে শারীরিক পরিশ্রমটা এখানে করতে হবে। কাউন্সিলিং করা হয় আসলে এখানে, রোগীরা আসলে অবহেলিত, মহিলারা আসলে নিজেরাই দায়ী এটার জন্য। ওনারা পরিবারের কথা চিন্তা করে নিজেকে অবহেলিত করে, সুতরাং এটার জন্য নিজেই দায়ী। তখন ওদেরকে আসলে বোঝানো হয় আসলে আপনি যদি সুস্থ না থাকেন আপনি পরিবারের দায়িত্বও নিতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে, যে খাবার দাবারটা করছেন এটা সবার জন্য করতে হবে। হেলদি খাবারটা তার নিজের জন্য না, বা যে রোগী তার জন্য না, এটা সবার জন্য, যাতে করে তারও রোগ না হয়। মানে আমাদের দৈনন্দিন জীবনের খাবারে আমরা আসলে অনেক কিছু বাদ দিই, কিন্তু যা যা যোগ করা দরকার মানে সেটি আমাকে কয়েকটা একটু বলতে পারেন কিনা, যে এই যে ডায়াবেটিস, ফ্যাটি লিভারের রোগীদের খাবারের মধ্যে এই উপাদানগুলো যোগ করা। খাবার দাবার যেটা হয়, প্রথমেই রোগী বলে যে আমরা কিছুই খাই না, কিছুই খাচ্ছি না, যেটা বললেন আসলে না খেয়ে ওজন বাড়ছে। আসলে ওই যেটা হলো আর কি, ব্যালেন্স হচ্ছে না, যেটা খাচ্ছেন বা পরিশ্রম করছেন এটার মধ্যে ইমব্যালেন্সটা হচ্ছে। সেখানে বলতে হবে আসলে এখানে যে খাবার দাবার, যে কার্বোহাইড্রেট রিচ যে খাবারগুলো খাই আমরা, বেসিক্যালি 80% 90% কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি, ভাত, রুটি বা চাল, গম থেকে তৈরি সব খাবারগুলো, মিষ্টি জাতীয় খাবার, সেটা পরিমাণটা আসলে 50% নিয়ে আসতে হবে। তারপরে প্রোটিন বা আমিষ জাতীয় খাবারটা বাড়াতে হবে, সেটা অনেকেই খায় না। আবার শাকসবজি যেভাবে রান্না করা হয় খেয়ে থাকে হয়তো অনেকে, বা যেই পদ্ধতিতে রান্না করা হয় সেখানে খাদ্যগুণটাও থাকে না, সেক্ষেত্রে সালাদটা খেতে হবে, কাঁচা যে খাবারটা সেটা ইনটেকটা বাড়াতে হবে, যেটা করে তার মেটাবলিজমটা বুস্ট আপ হয়, সেটা আমরা এভাবে বলে থাকি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার শাহজাদা সেলিম, আমরা বাংলাদেশে এখন দেখি শিশু ডায়াবেটিস বিশেষজ্ঞ, যদিও শিশু ফ্যাটি লিভার বিশেষজ্ঞ আমরা এখনো শুনিনি, কিন্তু শিশুদের দুটোই হচ্ছে কিনা বা এটির পরিস্থিতি কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গত 2-3 বছর থেকে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত। কারণ ডায়াবেটিস নিয়ে বাংলাদেশের বিশেষ দুশ্চিন্তার কারণ হলো যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা বেশি বয়সে হবার কথা, পৃথিবীর সব দেশেই হয়, আমাদের কিন্তু এই যে কত কম বয়সে হয় সেটা আমরা বলতে পারছি না। 1 বছরে হচ্ছে, 2 বছরে হচ্ছে, 5 বছরে, 7 বছরে হচ্ছে। তাহলে ফ্যাটি লিভার নিয়ে আমাদের এই এন্ডোক্রাইনোলজিতে নতুন করে ভাবছি, কিন্তু সারা পৃথিবী নতুন করে ভাবছে যে শিশু কিশোররা কীভাবে জড়িত। আমরা কিছু এর মধ্যে লিটারেচার সার্চও করেছি, দেখা গেছে যে যেসব শিশু কিশোরদের দৈহিক ওজন মোটামুটি ভালো, তাদের মধ্যে প্রায় 14% ফ্যাটি লিভার আছে, যেটি বড়দের প্রায় 30% কাছাকাছি। কিন্তু যাদের দৈহিক ওজন ওই বয়সে, মনে করেন 10 বছর বয়সের একটা ছেলে বা মেয়ে, তার একটা আদর্শ দৈহিক ওজন আছে, তার চেয়ে বেশি, এদের মধ্যে এটি কিন্তু 39% পর্যন্ত হতে পারে। এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ সমস্যা। কারণ হলো বাংলাদেশের আপনি যদি আশেপাশে খুব কম বয়সী প্লে গ্রুপ, নার্সারি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যে কোনো স্তরে যদি দেখেন, দিন দিন কিন্তু দৈহিক স্থূলকায় ছেলে মেয়েদের সংখ্যা বাড়ছে। তাহলে এদেরকে যদি আমরা এখনও গবেষণার আওতায় আনা হয় না, যেহেতু ধারণাটা নতুন, আমরা যদি বের করার চেষ্টা করি বাংলাদেশে, আমার মনে হয় অন্যান্য দেশে যেটা হয়েছে যে 13% হলো যাদের দৈহিক স্থূলতা নেই, আর 39% হলো যাদের স্থূলতা আছে, আমাদের কোনো কোনো জায়গায় এর চেয়ে বেশি হতে পারে। এখানে কিন্তু ঝুঁকিটা দুইটা, একটা হলো যে এদের মধ্যে যাদের এখনও ডায়াবেটিস হয়নি, দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হবে এরা। আর একটু আগে যেটি বললাম যে ফ্যাটি লিভার নিয়ে ভাবনার কারণ হলো, ফ্যাটি লিভারটাকে যদি আমরা সময় মতো থামিয়ে দিতে না পারি, 1% বেশি কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হবে, এবং এটি ভয়ঙ্করতম ক্যান্সারের একটি। তাহলে একটা 12-13 বছরের ছেলে বা মেয়ে যে ঘটনাটা ঘটলো, এখনই যদি কিছু করতে না পারি, ও কি 50 বছর পার করতে পারবে? 40 বছর পার করতে পারবে? এখানে খাবারের যে প্রসঙ্গটা বললেন, মারুফা বলেছে, আমি একটা জিনিস এখানে বোঝাবার চেষ্টা করি যে আমাদের সমস্যাটা কোথায়। মানে বাংলাদেশি জীবনযাপনের সাথে
ডায়াবেটিসের ফ্যাটি লিভারের সমস্যাটা কোথায়। তাহলে মূল সমস্যা হলো শর্করার আধিক্য। মানে আমরা যেভাবেই খাই ঘুরে ফিরে কিন্তু শর্করায়, যেমন ধরুন আলু ভর্তা দিয়ে ভাত খেলাম, এটা কিন্তু খুব জনপ্রিয় খাবার, এবং কেউ কেউ তার মনে করেন একটা আনন্দের দিন সেদিন এটা খাবে সে। তো এটা মানে কি খালি শর্করা এবং শর্করা। আমরা উৎসব করি এখন, যেমন আর্থিক সচ্ছলতা বাড়ার কারণে অনেকে পিঠা উৎসব করে, তো এটা কিন্তু ঐতিহ্য, কিন্তু শুধুই শর্করা আর চর্বি। তাহলে চিনতে হবে আর কি কোনটা শর্করা। তাহলে এই যে বেসিক পরি আরেকটা হলো কি, যে আমাদের খাবারের আরেকটা বড় ধরনের ত্রুটি রয়ে গেছে, আমরা প্রচুর খাবো তারপর ঝিমাবো, মানে খাওয়ার পরে খাওয়ার কারণে কাজ করতে পারছি না, এটা কিন্তু হবে না। খেয়ে আবার পানি খাওয়া, হ্যাঁ, খাওয়া কিন্তু এমন হবে না যে আমার কাজের বাধা তৈরি করছে, খাওয়া বরং আমার পরবর্তী কাজের জন্য শক্তির উৎস হবে। তাহলে খাবারটা এত পরিমাণে হবে না যেতে খেতে গিয়ে আমি কাবু হয়ে গেলাম এবং খাবার হজম করতে গিয়ে আমার কাজ বন্ধ করে বসে থাকতে হচ্ছে। আমরা শেষ প্রান্তে ডাক্তার মারুফা মোস্তারি, আমি একটু ঘুমের সঙ্গে ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের সম্পর্কটা আসলে কেমন একটু যদি বুঝালে ভালো হয়, যে মানে এটি কিভাবে সংকট তৈরি করে। হয়তো আমি 1টা-1:30টার দিকে ঘুমাচ্ছি, বা আমি যদি সাউন্ড স্লিপে যাই বা নিয়ম মাফিক ঘুমে যাই, তাহলে আমার এই রোগ উপশমে আসলে কি ভূমিকা রাখতে পারে? এখন আসলে এই নিদ্রাহীনতা বা নিদ্রা দেরিতে ঘুমানোটা, এটা ইদানিং খুবই বেড়ে গেছে, যেহেতু টেকনোলজি অনেক অ্যাডভান্সিং, অনেকে রাত জেগে কাজ করে, অনেকে রাত জেগে পড়াশোনা করে। তো এখানে যেটা আমি একটু আগে বলেছি, স্ট্রেস হরমোনটা এখানে বেড়ে যায়, মানে এই কর্টিসলটা বেড়ে যায়, যেটার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। সরাসরি এটা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে, ওবেসিটির ঝুঁকিও বাড়াচ্ছে, স্থূলতার ঝুঁকিও বাড়াচ্ছে, একই সাথে কিন্তু ফ্যাটি লিভারের ঝুঁকিও বাড়াচ্ছে। সুতরাং তাকে স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে, তাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, সেটা সঠিক সময়ে ঘুমাতে হবে। অনেকে আছে রাত 3টা-4টায় ঘুমাতে যায়, এদিকে সকালে দেরিতে ওঠে, 11টা-12টায় ওঠে, অনেকে শখ করেই কিন্তু এই কাজটা করে। সুতরাং তাকে এটা বুঝতে হবে, বিশেষ করে যে ইয়াং মেয়েরা আসে, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটাও একটা হরমোনজনিত বা ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত একটা সমস্যা। তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যেহেতু টিনেজ, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা ঘুমায় দেরিতে ঘুম থেকে ওঠে। সুতরাং এই স্লিপ সাইকেল যদি ঠিক না হয়, তাই স্ট্রেস হরমোন কমবে না, তার যে ঝুঁকিগুলো সেগুলোও কমবে না। অনেকে আমরা এটা ঠিক করে দিই যে আপনি ঘুমাতে যাবেন, ঘুম আসুক আর না আসুক, বিছানায় যেতে হবে 11টা বাজে, এরপর আস্তে আস্তে, আর এদিকে সকালে উঠতে হবে। সকালে যদি ওঠার অভ্যাস করি, তাহলে তার কিন্তু আস্তে আস্তে স্লিপ সাইকেলটা কিন্তু ঠিক হয়ে যাবে। স্যার এখানে একটু যোগ করতে চান কিনা? হ্যাঁ, এটা আমি খুব স্পষ্ট করে বলি যে আমি এখন প্রেসক্রিপশন লিখেও দিই, প্রায় 7 ঘন্টা ঘুমাবেন, এবং মারুফা যেটা বলেছে এটা কিন্তু সময় মতো হওয়া উচিত। কিন্তু সকলে সময় 11টা কেন, মানে এটার কোনো ব্যাখ্যা আপনাদের? আমি সেটা বলছি যে আমাদের যেমন সকল হরমোন একটা নির্দিষ্ট রিদমে সিক্রেশন হয়, এবং এটা কিন্তু রিদমটা কিন্তু এরকম দিনের সাথে না, যেমন যে মাসিকের সাথে যেগুলো সেগুলো কিন্তু মাসব্যাপী চেঞ্জ হচ্ছে। কিন্তু অধিকাংশ হরমোনের কিন্তু 24 ঘন্টার মধ্যে উঠতি পড়তি আছে। তো অধিকাংশ হরমোনের সকালের দিকে সবচেয়ে বেশি মাত্রায় থাকে, বিকালের দিকে কমতে থাকে। তাহলে এই হরমোনগুলো কিন্তু ডায়াবেটিসের সাথে সম্পর্ক। আবার ইনসুলিন, যেমন আমি যখন শর্করা জাতীয় খাবার খাচ্ছি সেটা কিন্তু ইনসুলিন তৈরি করছে, কিন্তু বাকিগুলো কিন্তু এরকম নয়, ওর কিন্তু নির্দিষ্ট টাইম ঠিক করা আছে, ওই টাইম মতো কমছে বাড়ছে। এখন ওই যে হরমোনগুলো, যেমন ধরেন একটা ছেলে, বাড়ন্ত ছেলে মেয়ে ঠিক মতো ঘুমাচ্ছে না, ওর কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে। দেখেন এটা কি ইন্টারেস্টিং ব্যাপার, যে ছেলেগুলো মেয়েগুলো ছোটোবেলা থেকে খুব চটপটে ঘুমায় না, ওরা কিন্তু খুব হালকা পাতলা ছোটোখাটো হবে, কিন্তু ছোটোবেলা প্রচুর ঘুমিয়েছে ও কিন্তু উঁচা লম্বা হবে, কারণ ওই গ্রোথ হরমোনে কিন্তু ওই সময় তৈরি হচ্ছে। তাহলে এই গ্রোথ হরমোন কিন্তু পরবর্তী জীবনেও খুব গুরুত্বপূর্ণ। যেমন এই মহাতারকা মেসি, তাকে কিন্তু এখনও নিয়মিত গ্রোথ হরমোন নিতে হয় শুধু তার ফিটনেস বজায় রাখার জন্য, কতটা গুরুত্বপূর্ণ দেখেন। তাহলে এই যে প্রজননের সাথে সম্পর্কিত সকল হরমোনই কিন্তু এখানে যুক্ত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রেস হরমোন যেটাকে বলি, মারুফা যেটা বলে কর্টিসল, এটাও কিন্তু শেষ রাতের দিকে সিক্রেশনটা বাড়তে থাকে। যখন আপনি ওই সময় জেগে আছেন, আপনার যদি বাড়তি স্ট্রেস থাকে এর লেভেলটা অনেক বেড়ে যাবে। তাহলে আপনি যদি ওই সময় একটা সাউন্ড স্লিপে আছেন, এটা কিন্তু ওর নির্দিষ্ট পরিমাণ যেটুকু আমার দেহে দরকার সেটুকু তৈরি করতে সাহায্য করবে। আরেকটা হলো যে এই মানসম্পন্ন ঘুম হতে হবে, 7 ঘন্টা হলে হবে, আনইন্টারাপ্টেড হতে হবে। তাহলে আমি ঘুমাচ্ছি উঠছি, ঘুমাচ্ছি উঠছি, সেটা 10 ঘন্টা হলে যোগ করে 7 ঘন্টা পার হলে লাভ নেই। কিন্তু ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হলো যে 7 থেকে কমলে যে ক্ষতি, 9-এর উপরে গেলেও কিন্তু একই ক্ষতি। ও আচ্ছা, তাহলে আপনাকে বেঁধে ফেলতে হবে। এজন্য যদিও তাহলে 7 আর 9-এর মাঝখানে 8 হতে পারতো, তো গবেষণায় দেখা গেছে যে 7 থেকে 8-এর মধ্যেই বেশি লাভ। আচ্ছা, তাহলে একটা নির্দিষ্ট সময়
রাতের বেলাতেই এবং 7 থেকে 8 ঘন্টায় ঘুমাতে হবে। এটি কিন্তু আমাদের শুধু আমাদের দিক থেকে নয়, আপনি যদি হৃদরোগের ঝুঁকি কমাতে চান, ক্যান্সারের ঝুঁকি কমাতে চান, অবসাদ কমাতে চান, তাহলেও কিন্তু এটা খুব দরকার। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে খুব চমৎকার করে বিস্তারিত পরামর্শ দেওয়ার জন্য আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এমন অসংখ্য রোগ আছে মানুষ ওষুধই কিনতে পারেন না এবং মৃত্যুর শিকার হন। আমরা যদি ক্যান্সারের কথা বলি, বাংলাদেশে প্রতি বছর 1,09,000 মানুষ বলা হচ্ছে বিনা চিকিৎসায় মারা যায়, কিন্তু ডায়াবেটিস, ফ্যাটি লিভারে প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিন্তু এটি ওষুধের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার জীবনযাপন কিভাবে চালিয়ে নিয়ে যাবেন, এবং সেই পরামর্শগুলোই দেওয়া হয়েছে। আপনি আজকে থেকে শুরু করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।